আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জামিনের মেয়াদ বাড়ল ৪ জুলাই পর্যন্ত। কারো ক্ষতি না করেও দুর্যোগের মধ্যে আছেন। আদালত প্রাঙ্গণে দাবি ডক্টর ইউনূসের। এবং সরকারি ব্যবস্থাপনায় ৭০% হজ যাত্রীকে সৌদি আরবে পাঠাতে চায় সরকার। পরিকল্পনার কথা জানালেন ধর্মমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যু নিয়ে অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতে এই মৃত্যুর ঘটনা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না। এলাকায় জনপ্রিয়তার কারণে তাকে ৩ বার মনোনয়ন দেওয়া হয়েছে উল্লেখ করে সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ভেতরে ভেতরে সে যদি অপরাধী হয় তা নিয়ে এতদিন কোনো খবর হয়নি কেন? রাজধানীর তেজগাঁয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। আপনারা এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? ইরানের ফিশিং বোট দিয়ে ফাঁদ পেতে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে আটক করেছিল সোমালিয়ান জলদস্যুরা। 1 মাসেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছিল 23 জন নাবিককে। বন্দি সময়ের সেই দুর্বিষহ বর্ণনা দেন এমভি আবদুল্লাহর প্রধান মাস্টার আব্দুর রশিদ। একান্ত সাক্ষাৎকারে তিনি এটিএন বাংলাকে জানান, জলদস্যুরা তাদের শারীরিক নির্যাতন না করলেও রেখেছিলেন মানসিক যন্ত্রণায়। রিপোর্ট করছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদ নীল জলরাশিতে ভেসে বেড়ান জাহাজ নিয়ে, ছোটেন বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যে সমুদ্র যাত্রার পরতে পরতে থাকে বিপদের হাতছানি। দীর্ঘ ক্যারিয়ারে 12 মার্চ নতুন অভিজ্ঞতার মুখোমুখি হন ক্যাপ্টেন আব্দুর রশিদ। পড়েন সোমালিয়ান জলদস্যুদের কবলে। কিন্তু কিভাবে? সে অভিজ্ঞতার কথা জানান এটিএন বাংলাকে। যখন ডোর ওপেন করলাম, আমার দিকে দুজন সাথে সাথে আমাকে দুজন ধরবে। আমি তাড়াতাড়ি হাত তুলে বললাম, আই এম বাংলাদেশি, উই আর অল মুসলিম। ওরা একটা জাহাজ যদি ধরতে পারে, ওদের থেকে তোমাদেরকে তেল দিব, তাহলে তোমরা মুক্ত। ওদের সাথে সমঝোতা ছিল এটা। ইরানি জাহাজের সাথে তাদের 1 মাসের বেশি ওটা নিয়ে তারা ঘুরতেছে, পেট্রোলিং করছে। হ্যাঁ, ওটা পাইরেট, ওটা অ্যাটাক করছে ওরা। আমরা ইফতারে গেলে, সেহরিতে গেলে, আমরা যদি নামাজ পড়তে যাই, এবং তারাই পড়ছে, বাট দে আর ওয়াচিং। জাহাজের মধ্যেই 33 দিন কাটাতে হয় জলদস্যুদের সাথে। এটিএন বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে জানান সেই দুর্বিষহ দিনগুলোর কথা। তবে এমন দিনও নিজের চেয়ে বেশি চিন্তায় ছিলেন নাবিকদের নিয়ে। আমি যদি আমার জানের চিন্তা করতাম, তাহলে সেকেন্ড অফিসারকে রেখে 4th ইঞ্জিনে কিনে আমি ঢুকে যেতাম। অ্যাজ এ মাস্টার আই ডিড মাই জব। ওর লাইফটা সেভ করাই আমার জন্য, এটাই আমার প্রাইম ডিউটি। আমরা যতক্ষণ ইশারা না দিব ততক্ষণ থাকবা। আমি ওখানে দাঁড়াইছিলাম, ওরা বোট নিয়ে চলে গেল। ওখানে লাড়া দিয়ে নামলো, বোট চালাইয়ে চলে গেল, কিনার দিকে গেল। ওখান থেকে চিৎকার দিচ্ছে, ক্যাপ্টেন গো। আমি ব্রিজে যাইয়া এটা ঘোষণা দেওয়ার সবাই কান্না জড়িত, আমাকে সবাই জড়াজড়ি। মুক্তিপণের পর 14 এপ্রিল মুক্ত হয়ে দুবাই যায় জাহাজটি। পরে 14 মে চট্টগ্রাম বন্দর হয়ে পরিবারের কাছে ফেরেন মুক্তি পাওয়া জাহাজের 23 নাবিক। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ 4 জুলাই পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক MA আওয়াল ওই দিন আপিল শুনানির জন্য দিন ঠিক করে আদেশ দেন। পরে ডক্টর ইউনূস অভিযোগ করেন, কারো ক্ষতি কখনো করেননি তিনি, তবুও তাকে দুর্যোগের ভেতরে থাকতে হচ্ছে। এর ফলে দেশের মানুষের জন্য কাজ করতে পারছেন না তিনি। হোমাঞ্চিসের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শ্রম আদালতের দেয়া সাজা থেকে খালাস চেয়ে গত 28 জানুয়ারি আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের আবেদন করেন তারা। পরে 3 দফায় জামিনের মেয়াদ বাড়ানো হয়। বৃহস্পতিবার সকালে আদালতে উপস্থিত হয়ে তারা আবারও স্থায়ী জামিন চান। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী
4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। আমার ঠকার কি আছে, আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানা হিস্ট্রির মধ্যে রাখা হচ্ছে, সেটা দেশের মানুষ ঠকছে। আমি তো জানি না, আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কি সে রাগের কারণ? কলকারখানা অধিদপ্তরের আইনজীবী বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো এখতিয়ার নেই। জামিন কতদিনের জন্য দিবেন নাকি নিষ্পত্তি হওয়া পর্যন্ত দিবেন সেটা কোর্টের এখতিয়ার। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। আপনাকে মাথায় রাখতে হবে প্রফেসর ইউনূস কিন্তু এখানে সাজাপ্রাপ্ত আসামি। তিনি জানান, আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে পারবেন ডক্টর ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের কর্ণধার ডক্টর মোহাম্মদ ইউনূস ও 3 শীর্ষ কর্মকর্তাকে গত 1 জানুয়ারি 6 মাসের কারাদণ্ড দেন শ্রম আদালত। একই সাথে আপিল করার শর্তে তাদের 1 মাসের জামিন দেয়া হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছেন, দেশের সংবিধান অনুযায়ী একজন নাগরিকের ন্যায্য বিচার প্রাপ্তি তার মৌলিক অধিকার। সবাই যাতে সুষ্ঠুভাবে ন্যায্য বিচার পান সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিচার বিভাগ। সকালে রংপুর জেলা জজ কোর্ট এলাকায় নবনির্মিত ন্যায়কুঞ্জ ভবন উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। এ সময় হাইকোর্টের বিচারপতি AKM সাইফুর রহমান, রংপুরের জেলা জজ এবং বিভিন্ন আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন। ন্যায়কুঞ্জ উদ্বোধনের পর রংপুরের বিভিন্ন বিভাগের বিচারকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান বিচারপতি। ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রের যাতে ন্যায় বিচার পায়, আমাদের সংবিধান সেটিকে গ্যারান্টি করছে। আমি আশা করব এখানকার জেলা জজের নেতৃত্বে যে সকল বিচারকরা আছেন তারা সকলেই অক্লান্ত পরিশ্রম করে যে বিচারের যে দীর্ঘসূত্রিতা এবং আমাদের যে ব্যাকলগ আছে সেগুলো দূরীভূত করার চেষ্টা করবে। এখন দেখবেন হজ সংবাদ। সরকারি ব্যবস্থাপনায় দেশের 70% আগ্রহী নাগরিককে হজে পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এবছর মোট কোটার মাত্র 5% সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। নিবন্ধিত এজেন্সি ছাড়া মধ্যস্বত্বভোগীদের সাথে লেনদেন করে হজ যাত্রীদের কেউ প্রতারিত হলে হাব কোনো দায় নেবে না বলে জানান সংগঠনটির নেতারা। মিজান শাহজাহানের রিপোর্ট। রোমিং, গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। গ্রামীণ ফোন নম্বরে রোমিং চালু করে দেশের বাইরেও থাকুন প্রিয়জনের কাছে। 259টি নিবন্ধিত এজেন্সি ও সরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাচ্ছেন 85,000 বাংলাদেশি। হজ যাত্রীদের হয়রানি কমানোর জন্য সৌদি আরবের ইমিগ্রেশনও ঢাকায় হচ্ছে বলে জানান হাবের সভাপতি। তিনি বলেন, এজন্য সৌদি ইমিগ্রেশনের 70 জন কর্মকর্তা কাজ করছেন হজ ক্যাম্প ও বিমানবন্দরে। যারা নিবন্ধিত হজযাত্রী তারা সকলেই যাবেন, কেউ আর বঞ্চিত হবেন না ইনশাল্লাহ, এবং তারা কমফোর্টেবলি যাবেন, স্বাচ্ছন্দ্যপূর্ণ বিড়ম্বনাহীনভাবে যাবেন। ফ্যামিলির লোকজন উনি পৌঁছার পরে জানতে চায় যে তিনি পৌঁছেছেন কিনা সেখানে, আবার তারাও দ্রুত ফ্যামিলিকে জানাতে চায়। এই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের টেলিযোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত। যেসব এজেন্সি হজযাত্রীদের সাথে প্রতারণা, অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় নিবন্ধিত সবাই সময় মতো হজে যেতে পারবেন বলে জানান ধর্মমন্ত্রী। কোনো এজেন্সি যারা গেছেন তাদের মধ্যে কেউ যদি প্রতারিত হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন বা অসুবিধায় পড়ে থাকেন, তার এগেইনস্টে আমরা কিন্তু আমাদের আইনের নীতিমালার আলোকে শাস্তি প্রদান করেছি। লাইসেন্স বাতিল করে দিয়েছি বা 5 বছর লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছি, হয়তো 20 লাখ টাকা জরিমানা দিয়েছে। 9 মে শুরু হয়েছে এবারের হজ ফ্লাইট। 12 জুন পর্যন্ত 228টি ফ্লাইটে সব নিবন্ধিত হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দেওয়া হবে বলেও জানান ধর্মমন্ত্রী। মাইজিপি অ্যাপে রোমিং চালু করে দেশীয় সিম দিয়েই স্বজনদের সাথে সৌদি আরব থেকে নির্বিঘ্নে যোগাযোগ করতে পারবেন গ্রামীণ ফোনের গ্রাহকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মাশাআল্লাহ, কত অল্প বয়সী তোমরা হজে যাচ্ছ। টেনশন হচ্ছে? আরে না, কোন নম্বরে ফোন দিয়ে তোমাদের পাবো? আমরা তো গ্রামীণ ফোন নম্বরেই রোমিং করেছি। রোমিং, গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে।
গ্রামীণ ফোন নম্বরে রোমিং চালু করে দেশের বাইরেও থাকুন প্রিয়জনের কাছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যদের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এ উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। একই সাথে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শোক জানাতে ইরান দূতাবাসে যান মির্জা ফখরুল। এ সময় দূতাবাসে রাখা শোক বইতে মন্তব্য লিখে সই করেন তিনি। ফখরুল বলেন, বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক সংকটে ভুগছে তখনই ইব্রাহিম রাইসির মতো নেতাদের হারিয়ে যাওয়া শান্তির জন্য হুমকি। বিশ্ব রাজনীতিতে এর ক্ষতি অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি। আগামী বাজেটে যৌক্তিক কর ব্যবস্থা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ঈদের সময় বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে। বিভিন্ন পণ্যের দাম বাড়াতে রাজনৈতিক প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। রাজধানীর একটি হোটেলে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহ পরিদপ্তরের নতুন স্মার্ট আরজেএসসি শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এনবিআর এর কাছ থেকে আগামী বাজেটে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় যেন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারি, একটা যৌক্তিক কর ব্যবস্থা আমরা পাবো। বিভিন্ন রাজনৈতিক কারণেও কিন্তু মানে এই দ্রব্যমূল্যের দামটা অনেক সময় হয়। বিশেষ করে এই যে উপজেলা নির্বাচন করতেছে, এই উপজেলা নির্বাচনেও কিন্তু বাজারে অনেক টাকা, নতুন টাকা কিন্তু বাজারে আসতেছে। আওয়ামী লীগ সরকারের হয়ে বাংলাদেশের মানুষ ভোটাধিকার হরণে ভূমিকা রাখায় সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন সরকার নিষেধাজ্ঞা দিয়েছে বলে দাবি করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী এ দাবি করে বলেন, জেনারেল আজিজের অপকর্মের দায় আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে। রিজভী বলেন, সরকার শত চেষ্টা করেও আজিজ বেনজিরদের অপকর্ম আড়াল করতে পারেনি। প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। জেনারেল আজিজের অপকর্মের দায় শেখ হাসিনা সহ ডামি আওয়ামী সরকারের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পর্তুগিজদের হাত ধরে লিচু উৎপাদন শুরু হয়। এরপর থেকে লিচুর জন্য বিখ্যাত সোনারগাঁ। আগাম জাতের হওয়ায় এই উপজেলায় বাগানগুলোর লিচু দ্রুত বাজারে আসে। এবারও আগে ভাগে উঠাচ্ছে। তবে তীব্র গরম আর শিলাবৃষ্টির কারণে ফলন কম হওয়ায় হতাশ বাগান মালিক এবং পাইকাররা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট আর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবছর 12টি গ্রামের 780টি বাগানে লিচুর বাণিজ্যিক চাষ হয়েছে। বাগান মালিকরা বলছেন, সোনারগাঁয়ের মাটি ও আবহাওয়া লিচু চাষের উপযোগী। উপজেলার ঐতিহ্যবাহী পানামনগর, চিলারবাগ, উত্তর ষোলপাড়ায় সারি সারি লিচু বাগান, চোখ জুড়িয়ে যায়। বাগান মালিকরা জানান, তীব্র তাপদাহ এবং শিলাবৃষ্টিতে ঝরে গেছে লিচুর গুটি, উৎপাদন হয়েছে কম, লিচুর সাইজও হয়েছে ছোট। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন লিচু ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা এবার আশানুরূপ মুনাফা হবে না। যে রৌদ্র আর শিলাবৃষ্টি, রৌদ্রের কারণে লিচু গেছে চিপটা, শিলাবৃষ্টির কারণে সব গেছে গুসা। যারা 15 লাখ টাকা খরচ করছে ওদের খরচের টাকাই ওঠে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়ায় পাইকারি ফলের বাজারে প্রতি হাজার লিচু মানভেদে 3 থেকে 5 হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাইকাররা বলছেন, সাইজ ছোট হয়, দর উঠছে না লিচুর। আবহাওয়ার কারণে লিচু মানে যেরকম আমরা ভাবছি ভালো হবে এই হয় নাই। কিছু রকম বাচ্চা যেন লেবারের টাকা দিয়ে যাবো, ওই পরিস্থিতি আমাদের নাই।
আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কম বলে জানালেন জেলার কৃষি কর্মকর্তা। এবছর প্রতিকূল আবহাওয়া, কয়েকবার শিলাবৃষ্টি এবং তাপ প্রবাহের কারণে কিছু লিচুর গুটি ঝরে যাওয়ার কারণে আমাদের কিছুটা ফলন কম আসতে পারে। এবছর জেলায় 135 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 856 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সংসদ ভেঙে দিয়ে এবছরের 4 জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন তিনি। দেশটিতে 2025 সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা আসে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের সাথে বৈঠক করেন ঋষি সুনাক। এর আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান তিনি। সেখানে সংসদ ভেঙে দেয়া ও নতুন নির্বাচন করার জন্য রাজা চার্লস অনুমতি দেওয়ার পর এই ঘোষণা দেন ঋষি সুনাক। গত 14 বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে এবার দলটির জনসমর্থন কমে গেছে অনেক। এবার জানাবো পার্টি এক্স খেলার খবর। সিরিজে সমতা ফেরার মিশনের রাতে দ্বিতীয় টি-20তে হিউস্টনে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে 5 উইকেটে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটিং নিয়ে এখনও দুশ্চিন্তা কাটেনি। লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা এখনও ছন্দ খুঁজে পাননি। বেশিরভাগ ক্রিকেটাররাই টি-20 মেজাজে স্ট্রাইক রেট ধরে রেখে খেলতে পারছেন না। তাই বিশ্বকাপের সজল লড়াইয়ে নামার আগে কোচ চন্ডিকা হাতুড়ি সিংহ স্বস্তিতে নেই। রাত 9টায় মাঠে নামবে দুদল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জামিনের মেয়াদ বাড়ল 4 জুলাই পর্যন্ত। কারো ক্ষতি না করেও দুর্যোগের মধ্যে আছেন আদালত প্রাঙ্গণে, দাবি ডক্টর ইউনূসের। এবং সরকারি ব্যবস্থাপনায় 70% হজ যাত্রীকে সৌদি আরবে পাঠাতে চায় সরকার, পরিকল্পনার কথা জানালেন হজ মন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করবে youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।